তো রাইট ফর্ম অফ ভার্বসের বেসিক দেখো, তাই না? বেসিক আসলে কি? বেসিক মানে হচ্ছে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং। আর বেসিক মানে হচ্ছে যে একটা আইটেমের প্রয়োজনে যে সমস্ত মানে এলিমেন্টারি জ্ঞান দরকার সেই জিনিসগুলোকে ভালো করে জানাই হচ্ছে বেসিক। তাহলে বেসিক করে আমরা অস্থির হই। বেসিক আসলে যারা বলি তারাই জানি না যে বেসিক আসলে কি, বেসিকটা কি জন্য দরকার। তাহলে আমরা রাইট ফর্ম ভার্বস এর বেসিক নিয়ে আলোচনা করছি। তাহলে আরেকবার একটু রিভিউ করি ফর দ্য সেক অফ ভিডিও। ওয়েল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে ভালো করে জানা, আচ্ছা। তারপর অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস ভালো করে জানা। সাবজেক্ট ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন, তার পরের ভার্বটি অ্যাক্টিভ বা প্যাসিভ যে কোনোটি হতে পারে, সেটি ভালো করে বোঝা। প্রচলিত ধারণা যে সাবজেক্ট ব্যক্তিবাচক হলেই অ্যাক্টিভ ভয়েস হবে আর সাবজেক্ট বস্তুবাচক হলেই প্যাসিভ ভয়েস হবে, সেই ধারণা স্পষ্ট করতে হবে। নাম্বার 5, সাবজেক্ট ভার্বের পরে, অর্থাৎ ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেই ভার্বটা সবসময় অ্যাক্টিভ ভয়েসে হবে। ক্লিয়ার কিনা? নাম্বার 6 বলা হয়েছে যে সাবজেক্ট ভার্ব পরে অবজেক্ট না থাকলে, মানে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ অর্থাৎ অবজেক্ট অংশটা না থাকলে সেটা 50% অ্যাক্টিভও হতে পারে, 50% প্যাসিভ হতে পারে। যেটা আমাদের প্রচলিত আমরা বলি যে সাবজেক্ট ভার্ব পরে অবজেক্ট না থাকলে সেই ভার্বটা প্যাসিভ করতে হবে, তাই কিনা? কিন্তু সেটা ঠিক না, সেটা অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে, সেটা নির্ভর করবে কনটেক্সটের উপর এবং সাবজেক্ট এবং ভার্বটা। সাবজেক্ট যদি এই ভার্বের কাজটা করতে পারে তাহলে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি এই ভার্বের কাজটা না করতে পারে তাহলে প্যাসিভ। যেটা লাস্টে বলা আছে যে শুধুমাত্র সাবজেক্ট ও ভার্বের বোঝাপড়ার মাধ্যমেই ভার্বের অবস্থান স্পষ্ট করা যায়, স্পষ্ট করতে হবে। তাহলে খেয়াল করো তোমরা যে 1 নাম্বার যে আমি বলছি, আজকে যেহেতু বেসিক নিয়ে আলোচনা করব, আগামী দিন সমস্ত নিয়ম কানুন গুলো, তারপরের দিন হচ্ছে প্র্যাকটিস আরো বেশি করে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে ভালো করে জানা 1 নাম্বার। তাহলে আমি যদি এখানে লিখি ইট ইজ হি অ্যাজ ওয়েল অ্যাজ দে, তাহলে ইজ অর আর কামিং। বলতো যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে তাহলে দ্বিতীয়টা সাবজেক্ট না প্রথমটা সাবজেক্ট? অ্যাজ ওয়েল অ্যাজ এর বামে যেটা আছে হি, সেটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হি ছিল বিধায় এখানে ইজ হবে, ইজ কামিং। কিন্তু যদি অ্যাজ ওয়েল অ্যাজ না থেকে অ্যান্ড হতো, তাহলে অ্যান্ড হলে পরে কি বামেরটা না দুইটা মিলে? তাহলে অ্যান্ড মানেও এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানেও এবং, দুইটা মানে কিন্তু একই এবং, কিন্তু দুইটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে ভিন্নতা আছে, তাই কিনা? এন্ড বলবে আগে এবং পরে যে দুইটা সাবজেক্ট আছে, দুইটা সাবজেক্ট সমন্বয়ে সেটা প্লুরাল হবে, অর্থাৎ ভাবটা হবে আর। ইট ইজ হি এন্ড দে আর কামিং। আর যদি বলি যে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে ইট ইজ হি অ্যাজ ওয়েল অ্যাজ দে। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে পরে আগেরটা যেহেতু সিঙ্গুলার আছে হি, কাজে এখানে হবে ইজ। আচ্ছা, ইট ইজ নট হি বাট দে। তাহলে নট হি বাট দে, এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বলা হয়েছে। নট অনলি বাট অলসো হয়, তাই কিনা? বলতো নট অনলি হি বাট অলসো দে। আর যদি নটের সাথে অনলি বাদ দেই তাহলে বাটের সাথে অলসো বাদ গেল, তাহলে থাকলো কি ইট ইজ নট হি বাট দে, তাই কিনা? নট অনলি বাট অলসোকে আরো কনসাইজ করলে নট ডটেড বাট এই ফরম্যাটটা পাওয়া যায়। তাহলে নট ডটেড বাট থাকতে পারে, নট যে অংশটা আছে নটের সাথে যে প্রথম সাবজেক্ট আছে সেটা নয়, বাটের সাথে পরে যে আছে সেটা আসল সাবজেক্ট। এখানে দে আছে তাই আর হবে, এখানে হি থাকলে এখানে ইজ হতো। ক্লিয়ার কিনা? তাহলে বলতো এই ধারণাটা স্পষ্ট করছে হচ্ছে কোন চ্যাপ্টারে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারে, যেটা পড়ানো হয়েছে। এবার অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েস সম্পর্কে ভালো করে জানা। আমি 2 নাম্বার, আমি সবগুলো এইখানে লিখবো, তোমরা একটু করে নোট করে নাও, ভবিষ্যতে কাজে লাগবে। আর ভবিষ্যতে কোনো সাবজেক্টের টিচার হও না হও, ইংলিশের টিচার হও, লাভ আছে। এবার আমার ধারণা যে তোমরা ইংলিশ টিচার হলে যা মোটামুটি খারাপ না, মানে ভালো পড়াতে পারবা। তার জন্য কি? তার জন্য একটু অ্যাটেনশন দিতে হবে না? কেন বললাম? এটাও তোমাদের জন্য ইনসেন্টিভ, এটা দরকার আছে। আচ্ছা, তাহলে এবার যাই অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েস ভালো করে জানো। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস তোমার জানানো হয়েছে, তাহলে সেটা একটু খালি প্রয়োগটা, তাই না? যেমন উই ব্র্যাকেটে PUNISH ড্যাশ। এখন পর্যন্ত তোমার সিদ্ধান্ত নিতে পারছো না কি করবা, তাই কিনা? তাহলে বলো সাবজেক্ট ভার্বের পরের অংশটা খেয়াল করতে হবে, তাই না? অ্যাট লাস্ট। তাহলে বলো তো, তাহলে উই পানিশ অ্যাট লাস্ট। তাহলে পানিশ এমন একটা ট্রানজিটিভ ভার্ব যার পরে অবজেক্ট আশা করা যায়, তাই কিনা? তাহলে বলতো পানিশটা কি ধরনের ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। তারপরে অবজেক্ট আশা করে, যদি অবজেক্ট না থাকে তাহলে সে প্যাসিভ।
যদি অবজেক্ট না থাকে বলতো এটা অ্যাট লাস্ট কি প্যাসিভ না এটা এক্সটেনশন? এক্সটেনশন মানে হচ্ছে কোন ফ্রেজ এটা? অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশনাল ফ্রেজ, দুইটাই বলা যায়, তাই কিনা? আমি যদি বলি প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু প্রিপোজিশনাল ফ্রেজ, আবার প্রিপোজিশন প্লাস নাউন ইকুয়াল টু অ্যাডভার্ব, তাহলে সোজা কথা এটা অবজেক্ট নয়। সবাই এটা তো সবাই জানো। তাহলে যেহেতু অবজেক্ট নাই, কাজে এই বাক্যটাকে অ্যাক্টিভ কোনোভাবেই করা যাবে না, এটা প্যাসিভ করতে হবে। তাহলে বলতো কি হবে? উই আর পানিশড অথবা উই ওয়ার পানিশড, তাই না? অ্যাট লাস্ট। এখানে আর এর চেয়ে বোধহয় ওয়ারটাই ভালো হয় না, অ্যাট লাস্ট যেহেতু আছে। হ্যাঁ, তাহলে উই ওয়ার পানিশড অ্যাট লাস্ট। তাহলে এইটা হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্স ছিল বলেই তুমি অ্যাক্টিভ প্যাসিভ করতে পারলা, তাই কিনা? বিবেচনা পরের বিবেচনা পরে, আগে তুমি অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস জানো কিনা সেটাই জরুরি। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস জানা জরুরি। তাহলে এটা প্যাসিভ হলো বিধায় উই ওয়ার পানিশড অ্যাট লাস্ট, তাই না? আচ্ছা, এবার যদি বলি উই ব্র্যাকেটে পানিশ হিম অ্যাট লাস্ট, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রিভিয়াস সেন্টেন্স এন্ড দ্য নেক্সট সেন্টেন্স? অবজেক্ট ফ্যাক্টর, তাই কিনা? তাহলে বলো তো এখানে পানিশে পরে হিম আছে অবজেক্ট, নাউন বা প্রোনাউন? হিমটা প্রোনাউন না? তাহলে অবশ্যই ভার্বে পরে যখন নাউন প্রোনাউন থাকে সেটা অবজেক্ট। তাহলে অবজেক্ট আছে, এটা 100% কি হবে? এটা হবে অ্যাক্টিভ, এটা প্যাসিভ করা যাবে না, তাই কিনা? তাহলে এটা হচ্ছে 5 নম্বর নিয়মের। আমাদের একই সাথে 5 নম্বর এবং একই সাথে 2 নম্বর হচ্ছে। তাহলে বলতো উই পানিশড হিম অ্যাট লাস্ট, উই পানিশড হিম অ্যাট লাস্ট, তাই কিনা? আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভ সম্পর্কে ভালো করে জানা। আচ্ছা, এবং একই সাথে 5 নম্বর হয়ে গেল যে ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সবসময় 100% কি হবে? এটা অ্যাক্টিভ হতে হবে। তাহলে এটা ওয়ার পানিশড হবে না, শুধু পানিশড, হিম আছে বিধায়, ঠিক আছে? যখন হিম ছিল না তখন প্যাসিভ, আর যখন হিম চলে আসলো ভার্বের পরে তখন হয়ে গেল অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ। তার 2 নম্বর আমাদের শেষ। 3 নম্বরে আসি। সাবজেক্ট ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন, তার পরের ভার্বটি অ্যাক্টিভ বা প্যাসিভ যে কোনোটি হতে পারে, তা অনুধাবন করা। তাই এটা অনুধাবন করার জন্য 2-1টা প্র্যাকটিস না করলে হবে না। লেখো। 3 নম্বরের জন্য যাচ্ছি, তাই না? আচ্ছা, মনে করো আছে সাবজেক্ট আছে দ্য শিপ, দ্য শিপ ব্র্যাকেটে BUILD বিল্ড ইন 1993। খেয়াল করো, দুটো সেন্স এখানে প্রযোজ্য। সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে তুমি দেখতেছো অবজেক্ট নাই, তাহলে কি হবে? প্যাসিভ। এটা সবসময় যে অবজেক্ট না থাকলে প্যাসিভ হবে তাও কিন্তু না। তাহলে বলো তো অবজেক্ট নাই বিধায় আমাদের প্রচলিত আমাদের ধারণা সেটা প্যাসিভ হবে। হ্যাঁ, সত্যি তাই, এখানে প্যাসিভ হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে যদি ইন 19 না কিচ্ছু নাও দিতাম, তাহলে সাবজেক্ট আর ভার্ব এই দুইটা, সাবজেক্ট এই কাজটা করতে পারে না। তাহলে শুধুমাত্র সাবজেক্ট আর ভার্বটা, তাহলে সাবজেক্ট দেখো বিল্ডের কাজটা সাবজেক্ট করতে পারে না। কিন্তু যদি বলতাম দি শিপ ব্র্যাকেটে গো অন ওয়াটার, তাহলে এই কাজটা কিন্তু শিপ নিজেই করছে। তাহলে কিন্তু এই যে আমাদের প্রচলিত ধারণা যে পরে অবজেক্ট নাই বিধায় এটা প্যাসিভ করব, প্যাসিভ করা যাবে না। আরেকটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে গো এমন একটা ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, যেটাকে প্যাসিভ ভয়েস করা যায় না। কে ক্লিয়ার কিনা? তাহলে এই সব ধারণাগুলো খুঁটিনাটিগুলো স্পষ্ট করতে হবে। অত বেশি না, যদি তুমি মিনিং বোঝো তাহলে কিন্তু আর এত দূর যেতে হচ্ছে না। এমনি বলবো দিস শিপ গোজ অন ওয়াটার, অথবা রানস অন ওয়াটার, অথবা প্লাইজ অন ওয়াটার, তাই কিনা? পানির উপর চলে। নাকি চালানো হয় আমরা ঠেলা দিয়ে চালাই, বাবা যা তাড়াতাড়ি যা, তা তো হয় না। যার ইঞ্জিন আছে সে আপনি চলে, তাই কিনা? তাহলে এটা গোজ হবে, গোজ, তাই না? সূর্য ওঠে, সূর্যকে ওঠানো হয়? বাবা আলসি করিস না, ও উঠবে বাবা, খেলা দিয়ে ওঠাও সম্ভব না, তাই না? তাহলে সাবজেক্ট যেটা নিজে করতে পারে সেটা সাবজেক্ট আর ভার্ব, এই সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্ক এইটুকু দেখে বিবেচনা করা যায়। তাহলে বলতো দি শিপ কি নিজে নিজে তৈরি করতে পারে? বিল্ড না, ওয়াজ বিল্ড। তাহলে ওয়াজ বিল্ড এই সব এইটা প্যাসিভে তৈরি হলো, তাই না? তাহলে সাবজেক্ট আর ভার্ব শুধু এইটুকুর বিবেচনায়, পরেরটুকু দূরে থাক, let alone the next part, তাই না? First part indicates you clearly that it should be passive, তাই না?
বিল্ডের কাজটা শিপ করতে পারে না, কিন্তু গোর কাজটা বা রানের কাজটা সে ঠিকই করতে পারে। হ্যাঁ, তাহলে এইটা হলো অ্যাক্টিভ আর গোসটা হলো, সরি, এটা হলো প্যাসিভ আর এটা হলো অ্যাক্টিভ। ক্লিয়ার কিনা? তাহলে এইটুকু মাথায় যদি যে না নিতে পারে সেটা অ্যাডমিশন ক্যান্ডিডেট না, তাই না? কিন্তু আসলে দোষটা কিন্তু তোমাকে দেওয়া চলে না, কারণ তুমি ক্লাস 6-7 থেকে যখন রাইট ফর্ম ভাব শুরু হয়েছে ওইখান থেকে তোমাকে ইন্ডিকেট করা দরকার ছিল যে বলো রাইট ফর্ম ভাবস কিভাবে হচ্ছে, তাহলে এতদিন তোমরা অনেক বড় বড় জিনিসগুলো তোমরা সলভ করতে পারতো। তাহলে মিনিং এর ঘাটতিটা আসলে ওইখান থেকেই রয়ে গেছে, একেবারে কোয়াইট অবভিয়াস, তাই না? আচ্ছা, এটা গেল হচ্ছে 3 নাম্বার ফ্যাক্টর। সাবজেক্ট ব্যক্তিবস্তু যাই হোক, পরের ভাবটি অ্যাক্টিভ বা প্যাসিভ যে কোনোটি হতে পারে তা অনুধাবন করা। আচ্ছা, আরো একটা উদাহরণ দিই। ভার্বই বলে দেবে, তাই না? ভার্বের আবার ভার্ব আবার একই ধরনের ভার্বের মধ্যে অনেক রকম ফ্যাক্টর আছে, তাই না? ফ্যাক্টর আছে। আমি যদি বলি সিট আর সেট, এগুলো প্রবলেম ভাব না? সিট মানে নিজে বসা আর সেট মানে অন্যকে বসানো। তাহলে সিট দা সোফা না সেট দা সোফা? আর যদি বলি অন বলি ড্যাশ অন দা সোফা, সিট অন দা সোফা, তাই না? ওই সোফার উপরে বসো। যখন অনটা প্রিপোজিশন আসছে তখন হচ্ছে সেট, সিট, সরি, আর যখন প্রিপোজিশন থাকছে না তখন হচ্ছে সেট। তাহলে এইরকম ভার্ব আছে। ফর এক্সাম্পল, আমি যদি বলি ট্রিজ ব্র্যাকেটে গ্রো অন হিলস। অন হিলস, হিলস মানে কি? পাহাড়। আবার দিলাম ট্রিজ ব্র্যাকেটে প্ল্যান্ট অন হিলস। বলতো গ্রো আপনা আপনি জন্মে না? তাহলে গ্রো মানে, আর প্ল্যান্ট মানে কি? জন্মানো হয়, মানে কেউ জন্মায়। তাহলে বলতো ট্রিজ গ্রো, এটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, ট্রিজ গ্রো। তাহলে এই গ্রো মানে ন্যাচারালি জন্মে, আর এটা মানে প্রাকৃতিক কৃত্রিম ভাবে জন্মানো হয়। তাহলে এটা প্ল্যান্ট, ট্রিজ প্ল্যান্ট, ট্রিজ আর প্ল্যান্ট, আর প্ল্যান্ট। তাহলে এইটুকু কিন্তু দেখো, শুধুমাত্র ভার্বটা, এই ভার্বের অর্থ কি আর এই ভার্বের অর্থের মধ্যে পার্থক্য কি সেইটুক বিবেচনা করে সাবজেক্টের সাথে ম্যাচ করতে পারলেই সেটা অ্যাক্টিভ প্যাসিভ বিষয়টা ক্লিয়ার হবে, তাই কিনা? তাহলে এটা আমার 3 নাম্বার হয়ে গেল। সাবজেক্ট ব্যক্তিবস্তু যাই হোক না কেন তার পরের ভাবটি অ্যাক্টিভ বা প্যাসিভ যে কোনোটি হতে পারে তা অনুধাবন করা। এবার প্রচলিত ভুল ধারণা যে সাবজেক্ট ব্যক্তিবাচক হলেই অ্যাক্টিভ হবে এবং সাবজেক্ট বস্তুবাচক হলে প্যাসিভ হবে, এটা আমাদের হয়ে গেছে। তারপরে আরেকটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। ওটা হয়ে গেছে, যেমন লিখলাম এর আগে, আচ্ছা, হি রিওয়ার্ড, REWARD, হি রিওয়ার্ড for his role, for his roles। আচ্ছা, হি রিওয়ার্ড ফর হিজ রোলস। সবাই এখন একমত একেবারে যে এটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? প্যাসিভ। আচ্ছা, এটা প্যাসিভ হওয়ার কারণ হচ্ছে এর পরে অবজেক্ট নাই, অবজেক্ট নাই। আর এটা অবজেক্ট নাই বিধায় এটা অ্যাক্টিভ সেন্সে কোনোভাবে মিনিং এ আসবেও না। যদি বলো হি রিওয়ার্ডেড, সে পুরস্কার দিয়েছিল ফর হিজ রোলস, তার ভূমিকার জন্য। তার ভূমিকার জন্য সে পুরস্কার দিয়েছিল নাকি তাকেই পুরস্কার দেওয়া হয়েছিল? তাহলে হি ওয়াজ রিওয়ার্ডেড, হি ওয়াজ রিওয়ার্ডেড, তাই কিনা? আবার গ্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেল যখন অবজেক্টটা দিয়ে দিলাম, হি ব্র্যাকেটে রিওয়ার্ড all for their roles। খেয়াল করো সবাই, বলতো হি রিওয়ার্ড অল ফর দেয়ার রোলস। এখন তোমরা অবজেক্ট চিনতে পারবো কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। পারবে অনেকেই, 90% পারবে, 10% পারবে না। এই যে অলটা আছে, অলটা যে আসলে আলাদা, ফরের আগে যে থামতে হবে সেটাও খেয়াল করবে না। তাহলে অলটা হচ্ছে প্রোনাউন, তাই কিনা? প্রোনাউন। তাহলে অতএব ভার্বের পরে অবজেক্ট আছে, 100% এটা কি হবে? অ্যাক্টিভ। তাহলে হি রিওয়ার্ডস অল অথবা হি রিওয়ার্ডেড অল, প্রেজেন্ট পাস্ট যে কোনোটা হতে পারে। হি রিওয়ার্ডস অল, সবাইকে পুরস্কার দেয় ফর দেয়ার রোলস, তাদের ভূমিকার জন্য সবাইকে সে পুরস্কৃত করে, তাই কিনা? সে নিজেই পুরস্কার দেয়। আর যদি অল না থাকতো তাহলে হি ওয়াজ রিওয়ার্ডেড, কিন্তু এখানে দেয়ার হতো না, তখন হতো হিস, তাই কিনা? হিস কিন্তু থাকতো। যদি এখানে দেয়ার থাকতো তাহলে এটা তো অনেকখানি হাইব্রিড হয়ে গেছে, তাই কিনা?
আচ্ছা, তাহলে করা যাবে না তা। এরপরে যাই হচ্ছে 5 নম্বরে সাবজেক্ট ভার্ব, 5 নম্বর হয়ে গেছে। আর 6 নম্বরে যাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট না থাকলে 50% অ্যাক্টিভ, এটাও হয়ে গেছে তাই না? 50% অ্যাক্টিভ অথবা 50% প্যাসিভ হতে পারে, এটাও হয়ে গেছে। আর একবার উদাহরণ দিই, we took, sorry, ভার্বে টুক দিচ্ছি কেন, টেক, we take it for granted, মানে কি? we take it for granted we take it for granted, আমরা এটাকে মেনে নিলাম বা ধরে নিলাম, বা এটাকে আমরা সহজভাবে গ্রহণ করলাম। তাহলে বলো তো, এটা উই টেক হতে পারে, উই টুকও হতে পারে, কিন্তু উই ওয়ার টেকেন, উই আর টেকেন প্যাসিভকে করা যাবে? কেন করা যাবে না? এটা অবজেক্ট আছে তাই, তাই কি না? তাহলে উই টেক অথবা উই টুক, যেহেতু এখানে টেন্সের কোনো ধারণা নেই, তাই যে কোনো টেন্সই হতে পারে, প্রেজেন্ট পাস্ট যে কোনো হতে পারে। আচ্ছা, এখন লাস্টে এটা আবার দেখো, উই ব্র্যাকেটে টেক ইনটু কনসিডারেশন। আমি শিওর যে তোমাদের এখন একটু ধারণা আছে বলে তোমরা অ্যাক্টিভ প্যাসিভটা হয়তো বলতে পারবা সঠিক। এখন এটাকেই তোমাকে করতে দেওয়া হলো পরীক্ষায়, যে উই টেক ইনটু কনসিডারেশন। উই বলো তো, উই আর বা ওয়ার টেকেন, না উই টুক অথবা উই টেক? সবাই একমত? আচ্ছা, একমত এই জন্য যে তোমরা এখানে ডিরেক্ট কোনো অবজেক্ট পাও নাই, তাই কিনা? তাহলে উই আর টেকেন বা উই ওয়ার টেকেন ইনটু কনসিডারেশন, আমাদেরকে বিবেচনায় নিয়ে আসা হলো, তাই না? আমাদেরকে বিবেচনায় নিয়ে আসা হয় বা নিয়ে আসা হলো। কিন্তু এখানে যদি উই টুক, উই ড্যাশ দেম, এখানে যদি দেম থাকতো তাহলে উই টেক বা টুক হতো, তাই কিনা? অবজেক্ট নাই বিধায় এখানে অ্যাক্টিভ প্যাসিভ হলো। তাহলে একই জিনিস, একই টেক, এখানে যখন ইট ছিল তখন হচ্ছে অ্যাক্টিভ হলো, আর যখন এখানে ইট ছিল না বা দেম ছিল না, অবজেক্ট ছিল না, তখন আবার এটা প্যাসিভ হলো। তাহলে 50-50 না এটা? তাহলে 50-50% বিবেচনায় নিয়ে আসলো, অ্যাক্টিভ বা প্যাসিভ হবে কিনা সেটা নির্ভর করবে এই আনুষঙ্গিক বিষয়ের উপরে। নেক্সট ওয়ান দেখো, শুধুমাত্র সাবজেক্ট ও ভার্বের বোঝাপড়ার মাধ্যমে ভার্বের অবস্থান স্পষ্ট করতে হবে, সেটা বলা হয়েছে। 7 নম্বর, আরেকবার উদাহরণ দিই, শুধুমাত্র সাবজেক্ট ও ভার্বের বোঝাপড়ার উপরে নির্ভর করবে সেটা অ্যাক্টিভ না প্যাসিভ হবে। তাহলে ওই একই উদাহরণের মতো আমি দিই, ধরো দ্য স্কুল ব্র্যাকেটে FOUND, বলতো এই ফাউন্ড কি পাস্ট না ফাউন্ডটা হচ্ছে প্রেজেন্ট, তাই কিনা? তাহলে এইখানে আমি আর কিছুই দেব না, এখানে সাবজেক্ট আর ভার্বের বিবেচনা করেই তুমি বুঝতে করতে পারবে অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, তাই কিনা? বলতো স্কুল আর ফাউন্ড, এই ফাউন্ড মানে কি? প্রতিষ্ঠা করা, নিশ্চয় খুঁজে পাওয়া না, তাহলে তাই কিনা? তাহলে বলতো দ্য স্কুল ফাউন্ডেড না ওয়াজ ফাউন্ডেড? কারণ এই সাবজেক্টটা এই কাজটা করতে ক্ষমতা নেই, করার ক্ষমতা নেই, তাই কিনা? দি স্কুল ওয়াজ ফাউন্ডেড। ক্লিয়ার? ক্লিয়ার না? তাহলে ইউ হ্যাভ টু টেক অল দিস থিংস ইনটু কনসিডারেশন, otherwise you will fail to understand the sentiment of right from left. Thank you very much. That you can inform me. আচ্ছা, টোফেল ক্লিপস পড়াবো এখন। তার ক্লিপস বই তো আনছো সবাই নাকি? গুড। তারপরে ক্লিপস মিনি টেস্ট আছে, মিনি টেস্ট 1 আছে। তাহলে আজকে 1 নম্বর কিন্তু শেষ করে দেই নাকি? আচ্ছা, তাহলে তোমরা আগে ক্লিপস বিসমিল্লাহ বলে বের করো। আগে বের করো হচ্ছে ক্লিপস কম্প্রিহেনশন 366 পৃষ্ঠা। এবং ওটা সম্ভবত তোমাদের মানে গ্রুপে দিয়ে দিছি, ওই অ্যাজটেক জাতির যে ইতিহাস পড়াইছি কিনা না মনে হয় না? ওই যে ওরা ওই যে রক্ত উৎসর্গ করতো, তারপরে গডকে ব্লাড অফারিং করতো, আর হিউম্যান স্যাক্রিফাইস করতো। বলো, পড়ানো হয়েছে নাকি? সবার হয়েছে তো? কোন গ্রুপে হয়নি? ওকে, ডোন্ট ক্রাই বেবিজ, এখন হবে।
366 তোমার সঙ্গীতটা ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে 366 দ্য মাইটি, খুব মজার ঘটনাটা দেখো। দি মাইটি ওয়ারলাইক অ্যাজটেক নেশন existed in Mexico from 1195 to 1521. আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের লেভেলে যে কোনো প্যাসেজ দেয় একটু তোমাদের লেভেলের চেয়ে একটু হার্ডার করে দেয়, কারণ অ্যাডভান্স লেভেলের জন্য তোমরা উঠতেছো এখন হায়ার স্টাডিজে, সেই কারণে তোমাদের চেয়ে একটু কঠিন করে একটা প্যাসেজ দেয়। কিন্তু তোমাদের তোমরা যেটা ভয় পাও সেটা হচ্ছে যে তোমরা সবগুলো মিনিং জানো না, সেই কারণে ভয় পাও। মনে রেখো, তোমাদের লেভেলে কোনো সময় স্যাররাও আশা করে না তোমরা 100% সব মিনিং জানো। স্যাররা মনে করেন যে কারো 30% কারো 50% থাকলেও ওই 30% বা 50% যে ওয়ার্ড মিনিং তোমাদের জানা আছে ওইটুকের ভিতর থেকে কনটেক্সটটা বোঝা যায়। তাহলে আমি আবারও বলি, এটা যে যখন তোমরা প্যাসেজ দিবে, কোনো প্যাসেজে তোমরা কখনোই আশা করো না আমি কেন এই মিনিংটা পারছি না। যে 10টা 15টা 20টা মিনিং পারতেছো না ওইটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে শুধু কনটেক্সট বোঝো, ওইটা আপনা আপনি তোমার মাথায় ওইটা যেটা জানো না সেটার মিনিংটা চলে আসে। এটা প্র্যাকটিসের ব্যাপার। বলো। এবার তো হাদিসের রিটেন ইনক্লুড করলো, সেক্ষেত্রে আপনার প্যাসেজ আসার প্রবাবিলিটিটা কেমন? কম, 50%, তবু আছে। প্যাসেজের অ্যাপ্লিকেশনটা বলা যায় না, আমি ছাড়বো না। কেন? কারণ এখানে তোমাদের হ্যাঁ না, এটা আমিও এটা জানি, এটা আমি অনুমান করছি যে প্যাসেজ দেওয়ার সম্ভাবনা কম, কিন্তু দিতে পারে, এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। আর প্যাসেজ পড়লে পারে হ্যাঁ ইয়ারটা লেভেলটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ে। হ্যাঁ ঠিকই আছে, কোশ্চেন একদম রিলেভেন্ট। দেখো আচ্ছা দেখো, The mighty warlike Aztec nation existed in Mexico from 1195 to 1521. তাহলে সালটা অত মনে রাখার দরকার নেই। এত সাল থেকে এত সাল পর্যন্ত মেক্সিকোতে একটা জাতি টিকে ছিল, তার নাম হচ্ছে অ্যাজটেক জাতি। তাই না? শক্তিশালী, মাইটি মানে শক্তিশালী অ্যাজটেক জাতি টিকে ছিল মেক্সিকোতে এত সাল থেকে এত সাল পর্যন্ত। The high priest taught people that the sun would shine, the crops would grow, and the empire would prosper only if the gods were appeased by human sacrifices and blood offerings from all levels of their society. তাহলে কি করতো যে মাইটি হাই প্রিস্ট মানে কি? ধর্মযাচক। যারা উচ্চ ধর্মযাচক পুরোহিত, তারা লোকজনদেরকে শেখাতো যে তাদের সূর্যটা আরো সুন্দরভাবে কিরণ দিবে, তাদের ফসল আরো ভালো ফলবে এবং সাম্রাজ্য আরো বেশি সমৃদ্ধ হবে ইফ দ্য গডস আর অ্যাপিজড, যদি ঈশ্বরদেরকে খুশি করা হয় বাই হিউম্যান স্যাক্রিফাইসেস, মানুষের বলির দ্বারা। মানুষ যদি বলি হয় বা হিউম্যান স্যাক্রিফাইস করে নিজেদেরকে, এবং ব্লাড অফারিংস এবং রক্ত উৎসর্গ করে, তাহলে রক্ত উৎসর্গ এবং মানুষের বডির দ্বারা গড খুশি হয়ে তাদের সাম্রাজ্যকে সমৃদ্ধ করবে, তাদের শস্যকে আরো ভালো ফলাবে এবং তার সূর্যকে আরো ভালোভাবে কিরণ দেওয়া হবে। দেন ইট ওয়াজ দেয়ার সুপারস্টিশিয়াস থট, তাই কিনা? এটা তাদের একটা কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস ছিল। কেন হয় না, আমাদের ব্রিজ যখন নির্মাণ করা হয় তখন ছেলেধরাদের আবির্ভাব জুটে যায়, তাদের মাথা লাগবে, এতগুলো 100টা শিশুর মাথা না হলে পরে তারা ওই নিচে যে জল দেবতা আছে সেটা খুশি না হবে না, কাজে এটা করতে দেবে। কত রকম খ্বাব দেখে মানুষকে, স্বপ্ন দেখায়, তাই তারপরে ছেলেধরা বের হয়ে যায়, তাই কিনা? তাহলে এরাও তো কাজে এদেরও তো যৌক্তিক দাবি যে ঈশ্বরকে খুশি করতে গেলে হিউম্যান স্যাক্রিফাইসেস লাগবে আর ব্লাড অফারিংস লাগবে from all levels of the society, সমাজের সর্বস্তর থেকে। The priest practiced forms of self mutilation, তাহলে এই ধর্মযাজকরা তারা হচ্ছে সেলফ মিউটিলেশন। এই যে সেলফ মিউটিলেশন অর্থ না জানতেও পারো, তাহলে আরেকটু দূরে যাও। সেলফ মিউটিলেশন such as piercing their tongues with thorns, তাহলে সেলফ মিউটিলেশন এইটা, সেলফ মিউটিলেশন মানে জানো না, তাহলে কি? such as, যেমন পিয়ার্সিং দেয়ার টাংস, তার জিভটাকে ফুটা করা, উইথ থর্নস মানে কি? কাটা দিয়ে জিভ ফুটা করে যে রক্ত বের হবে, ওই রক্তটা বের করে বাটিতে মানে সংগ্রহ করে ওরা ঈশ্বরকে তুলে ধরবে। হে ঈশ্বর, এই দেখো আমি স্যাক্রিফাইস করলাম ব্লাড অফারিং, তাহলে এখন আমার সন্তান ভবিষ্যৎ আরো সুন্দর করে দাও, সূর্য আরো সুন্দরভাবে, সূর্য যেন
ঠান্ডা না থাকে, মানে গরম উত্তপ্ত হয়, তাহলে আমাদের ইয়ে যেন না। এই কারণে এখানে যে সানটা উড শাইন কেন বলছে, কারণ ওটা স্নো কভার্ড কান্ট্রি, মানে তুষারাবৃত দেশ, তাহলে সেইখানে সূর্যটা যাতে ভালোভাবে কিরণ দেয়, ওদের যাতে ঠান্ডায় না মরে যায়, সেই জন্য সানটাকে আরো শাইন করার জন্য তারা চাইতো এটা ব্লাড অফারিংস করতো, যে এর মাধ্যমে যদি তারা খুশি হয়ে কিছু দেয়। piercing their tongues with thorns and flagellating themselves. এখন flagellating themselves এটার বোঝার দরকার নেই। flagellating themselves with thorn branches, মানে কাটার ডালপালা, তাহলে কাটাযুক্ত ডালপালা দিয়ে তাদের পিঠে বলতো যে আমাকে বাড়ি দে, এই খেজুরের কাটার মতো কাটা দিয়ে যদি কেউ বাড়ি দিস তাহলে তো পেছনে মানে ব্লাড বেরোবে, ওই ব্লাড গুলো তাহলে বাটিতে ইয়ে করে তারপরে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করবি। কেন হয় না? তোমরা দেখো না বোধ হয়, কেউ দেখছো যে ম্যান ভার্সাস ওয়াইল্ড হয় না, ওই যে বিয়ার গ্রিলস, যেখানে প্রায় দেখা যায় বিয়ার গ্রিলস কে, তার ওইখানে একটা ইয়া দেখালো, একটা সিরিয়াল দেখালো, সেখানে একটা বৃদ্ধা তাদের মানে প্রাপ্তবয়স্ক ছেলেরা যারা বিবাহযোগ্য ছেলে, তাদের বিবাহ যোগ্য কিনা সেটা তাদের ধৈর্য পরীক্ষা করার জন্য তাদেরকে একটা ইয়ে দেওয়া হয়, তা কুমিরের মতো করে পেছনে ব্লেড দিয়ে কেটে দাগ দাগ করে দেওয়া হয়, দেখছো না, দাগ দাগ করে দেওয়া হয়। এবং দেওয়ার পরে ওইখানে আবার ইয়ে করে, ওই যে মানে বিভিন্ন রকম অলিভ, তার মানে জলপাইয়ের পাতা বেটে ওইগুলো দিয়ে একটা ইন্ডিজেনাস মেডিসিন তৈরি করে, তারপরে কাটা ক্ষতর উপরে ওইটা লাগিয়ে দেয়। কিন্তু লাগিয়ে দেওয়া চিৎকার করা যাবে না, তাহলে সে বিবাহের যোগ্য নয়। দেখো নাই, খুব মজার সিরিয়াল। হ্যাঁ, তারপরে ওই দাঁড়াও, দুইটা ধাপে সেটা সম্পন্ন হয়, তারা বিবাহ যোগ্য হতে পারবে কিনা। একটা হচ্ছে এই টেস্ট, মানে স্কিন টেস্ট, তাদের স্কিন কেটে 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 দিয়ে তারপরে আবার জলপাইয়ের পাতার রসটা ওর উপর ছেড়ে দিবে, এটা মেডিসিনাল হিলিং হিসেবে কাজ করে। কিন্তু তাকে কান্নাকাটি, ওই যে ধৈর্য আছে কিনা, সহ্য আছে কিনা, সেটা তার টেস্ট, নইলে সে বিয়ে করতে পারবে না, তাকে ওটা যাচাই করা হয়, ধৈর্য পরীক্ষা। তারপরে এটাই যদি উত্তীর্ণ হয়, ওর মধ্যে অর্ধেক বাদ পড়ে যায়, তারা বিয়ে করতে পারবে না। যারা চায় তাদেরকে সহ্য করতেই হবে, অর্ধেক সহ্য করার পরে তাদেরকে সেকেন্ড টেস্ট, এর মধ্যে 4 ভাগের 1 ভাগ নেবে। তাহলে ওদের তো বৃদ্ধারাই হচ্ছে সবচেয়ে বড় প্রধান, বুঝতে, তাদের কথা শুনতেই হবে। সেকেন্ড টেস্ট হচ্ছে ওই অবস্থায় তাদেরকে একটা কাটার বেড়া পার হতে হবে। কাটার বেড়া, এটা হচ্ছে চেস্ট হাই বা মুখ গলা পর্যন্ত উঁচু, এত দূর পর্যন্ত কাটার বেড়া দিয়ে ওই বেড়া লাভ দিয়ে ওর পরে সেকেন্ড স্টেপ হচ্ছে লাভ দিয়ে ওইটা পার হতে হবে। কেউ যদি পড়ে যায় তাহলে সে আবার ডিসকোয়ালিফাই, দ্বিতীয় রাউন্ডে সে বিদায় হয়ে গেল। তাহলে হবে না, তাহলে হবে ওসব কিছু না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা আছে নিশ্চিত। হ্যাঁ শোনো, হাইট ওয়েট ওটা মেপে ওটা। আচ্ছা, সেকেন্ড যেটা হলো, আচ্ছা সেকেন্ড স্টেপ পার হওয়ার পরে তারপরে যদি যায়, তারপরে তারা ওটা অতিক্রম করার পরে তাদেরকে যোগ্যতা। তাহলে বলতো এখনো সুপারস্টিশাস সেই বিলিফ গুলো আছে এখনো, তাহলে বলো তো অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, মেয়েদের কি যোগ্যতা লাগবে না? না, মেয়েদের যোগ্যতা তাদের মানে যোগ্যতা আছে, সেটা আমি আসলে ব্যাখ্যা করতে চাই না। ইমপ্লিসিটলি তাদেরকে ধরে নেওয়া হয় they are really patient and they are able to be the wife of somebody else. কাজে তাদের আর কোনো অতিরিক্ত যোগ্যতার প্রয়োজন নেই। আছে না? ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে আছে। তাহলে না, এটা তো স্পিরিচুয়াল একটা টেস্ট না, যে একটা সংসারের মতো ঘানি টানতে পারবে কিনা, তার একটা যোগ্যতার পরীক্ষা হয়ে যায়। আচ্ছা, যা হোক, আমি আর কথা বলবো না, আমার কিন্তু সব রেকর্ড হয়ে থাকতেছে। আচ্ছা, যা হোক, গ্রুপে দেবো তো। স্টপ টকিং প্লিজ। দেখো তারপরে, হ্যাঁ মজার প্যাসেজটা আসলে ভালো। আচ্ছা, অফারিংস, তারপর দে কালেক্টেড দ্য স্মল অ্যামাউন্ট অফ ব্লাড প্রডিউসড বাই দিস প্র্যাকটিসেস। তারা এই সমস্ত অনুসরণ বা চর্চা করে কিছু পরিমাণ রক্ত সংগ্রহ করতো, and offered it to wheat jal parsley and quail jal cattle. মাই গুডনেস, দেখো উচ্চারণ করো। তাহলে বলো তো, হুইট জেলো পার্সলি এন্ড কোয়েট জেল কাটল। এই হচ্ছে দেয়ার চিফ গডস, তাদের প্রধান দুইটা দেবতা। এই দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হতো সেই ব্লাড অফারিংস বা হিউম্যান স্যাক্রিফাইসেস গুলো।
আচ্ছা, দে ইনসিস্টেড দ্যাট অল অ্যাজটেক্স নিডেড টু মেক সাম সর্ট অফ ডেইলি স্যাক্রিফাইসেস। তারা প্রত্যেকটা অ্যাজটেকদেরকে অনুরোধ করতো যেন প্রতিদিন তারা ছোটখাটো ডেইলি স্যাক্রিফাইস করে, মানে প্রতিদিন সবাই একটু একটু করে যেন মানে ব্লাড অফারিং করে। ওয়ারিয়র্স আর প্রমিসড এ প্লেস অফ অনার ইন দ্য আফটার লাইফ ইফ দে ডাইড কারেজাসলি ইন দ্য ব্যাটল। তার যারা যোদ্ধা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হতো যে তারা প্রমিস করা হতো তারা যদি সাহসিকতার সাথে যুদ্ধে মৃত্যুবরণ করে তাহলে সম্মানের জায়গাটা তারা মৃত্যুবরণ পাবে, পরকালে তারা সম্মানের জায়গাটা পাবে। তাই তাদেরকে এইভাবে মানে কি করা হতো, প্রমিস করা হতো। দ্য অ্যাজটেক্স ওয়্যার কনস্ট্যান্ট এট ওয়ার ইন অর্ডার টু হ্যাভ এনাফ ক্যাপটিভস মানে কি বন্দী। তাহলে বলতো তাহলে অ্যাজটেকরা সর্বদাই যুদ্ধে লিপ্ত থাকতো যাতে তারা পর্যাপ্ত পরিমাণ বন্দীদেরকে ধরে আনতে পারে। তাহলে ওরা ছিল খুব হিংস্র, ওরা যে জাতির সাথে যুদ্ধ করতো সেই জাতি কিন্তু কোনো জাতি পেরে উঠতো না ওদের সাথে। আর ওদের উদ্দেশ্য পায়ে পা রেখে বিবাদ করা, মানে সামান্য অজুহাতে বিবাদ করা, যাতে যাদেরকে পরাজিত করছে তাদেরকে ধরে নিয়ে এসে বন্দী হিসাবে দৈনিক একটা করে জবাই করা। তাহলে হিউম্যান স্যাক্রিফাইস সহজ হয়ে গেল, ওদের জাতির লোকজনদের কাছ থেকে স্যাক্রিফাইস করতে হচ্ছে না। ওরা অন্য জাতির কাছে সামান্য অজুহাতে বিবাদ করে তাদেরকে ক্যাপটিভস হিসেবে বা বন্দী হিসেবে ধরে নিয়ে এসে প্রত্যেকদিন একটা করে ডেইলি স্যাক্রিফাইস করছে তাদেরকে। বোঝেন ব্যাপারটা? হ্যাঁ, ওইটা ডেইলি স্যাক্রিফাইস মানে এটা স্যাক্রিফাইস না, এটা হার্স একটা অ্যাক্টিভিটি, বাট ইট ইজ আ কাইন্ড অফ স্যাক্রিফাইস অ্যাকর্ডিং টু দেম টু গড। অ্যাকচুয়ালি দে আর অফারিং টু গড, ইট ইজ আ কাইন্ড অফ স্যাক্রিফাইস। বোঝো না? এটাই আর কি। তারপর বলতো ক্যাপটিভস ফ্রম দ্য ব্যাটল থেকে তাদেরকে ক্যাপটিভসদেরকে ধরে নিয়ে আসতো টু সার্ভ অ্যাজ স্যাক্রিফিশিয়াল ভিকটিমস, যাতে বলির পাঠা করে দৈনিক একটা করে জবাই করতে পারে। তাহলে দি প্রিজনার্স আর ইনডক্ট্রিনেটেড। তাহলে ইনডক্ট্রিনেটেড মানে তাদেরকে মানে ব্রেন ওয়াশ করা হতো আর কি, মানে কি বলা যাবে এটা, মানে ব্রেন ওয়াশ। আচ্ছা, তাদেরকে মস্তিষ্ক মানে ইয়ে করা হতো আর কি, মগজ ধোলাই, এটাই খুঁজছি না, মগজ ধোলাই, ইনডক্ট্রিনেটেড করা হতো। আচ্ছা, বিফোর দেয়ার ডেথস মানে তাদের মৃত্যুর পূর্বে, ইনটু বিলিভিং দ্যাট এই কথা তাদেরকে বিশ্বাস করিয়ে যে they should find a place of honor in the afterlife and that their deaths ensured the prosperity of the great Aztec nation. তারা বলছে তাদের মৃত্যুর পূর্বে তাদেরকে এটা বলে বিশ্বাস করিয়ে নিত যে তারাও সম্মানের জায়গাটা পাবে তারা যদি কি করে মানে আফটার লাইফ their deaths would believe in that they would to place a honor in the afterlife. তারা পরবর্তী জীবনে শান্তির জায়গাটা পাবে, সম্মানের জায়গাটা পাবে, and their deaths would ensure the prosperity of the great Aztec nation. এবং তাদের মৃত্যুটা ওই অ্যাজটেক জাতির পরবর্তী মানে ভবিষ্যতে তাদের প্রসপেরিটি বা সমৃদ্ধি এনে দেবে, এটা বিশ্বাস করি। তোরা যদি মরে যাস তাহলে তোর পরবর্তী মানে কি বলে ছেলে মেয়েরা বা পরবর্তী প্রজন্মের তারা আরো নিশ্চিত ভবিষ্যৎ পাবে। তোরা কি চাস না একটু ইয়ে করতে, মানে মরতে? তারপরে দেখো এখানে বলছে যে আফটার বিং হেভিলি সিডেটেড, এইভাবে তাদেরকে মদাসক্ত করা হতো, তাহলে অ্যাডিক্টেড করা হতো। তাহলে আফটার হেভিলি সিডেটেড উইথ মারিজুয়ানা and similar kind of drugs, বলতো মারিজুয়ানা এক ধরনের নেশা জাতীয় গাছ না, তাহলে এই ধরনের গাছ খাইয়ে বা মানে ড্রাগস খাইয়ে, সিমিলার কাইন্ড অফ ড্রাগ খাইয়ে, দে ওয়ার লেড আপ টু দ্য স্টেপস টু দ্য টপ অফ দ্য সেরিমোনিয়াল সেন্টার্স। তাদেরকে একদম পাহাড়ের বেদির উপরে, সবচেয়ে উপরে রাখা তাদের যে বেদি, যেখানে যে বলি দেওয়া হতো, সেই বেদি পাহাড়ের উপরে তাদেরকে লেড আপ, তাদেরকে চালিত করে নিয়ে যাওয়া হতো। তারপরে কি বলতো যে সেন্টার্স হোয়ার দে অ্যাকসেপ্টেড দেয়ার ফেট প্যাসিভলি, যেখানে তার পরোক্ষভাবে তাদের মৃত্যুকে বরণ করতো, এন্ড দেয়ার প্যালপিটেটিং হার্টস, এবং তাদের বলতো কেবল বলি করছে এখনো জানটা তাজা আসে, তাই তাদের প্যালপিটেটিং হার্টস মানে তাদের হৃদস্পন্দনকৃত যে ফুসফুস হার্টস, সেই হার্টসটা কি করা হতো, ওয়ার রিমুভড ফ্রম দেয়ার বডিজ, তাদের বডিজের ভেতর থেকে বের করে আনা হতো ফুসফুসকে, তাজা ফুসফুসকে অ্যাজ অ্যান অফারিংস টু দ্য গড। তাহলে এই তাজা ফুসফুস দেখলে ওদের ধারণা ঈশ্বর খুশি হয়ে তাদেরকে আরো সমৃদ্ধি দান করবে। নাউজুবিল্লাহ। ক্লিয়ার না? তাহলে এইটা হোমওয়ার্ক রইলো, তাহলে প্রশ্নগুলো তোমরা নিজেরা করে নিয়ে এসো। মানে আসলে যতই করুণ ইতিহাস হোক, এটা তো খুব এক্সাইটিং একটা হিস্ট্রি, তাই কিনা, অফ দ্য অ্যাজটেক নেশন। আচ্ছা, এটা গেল। বই বন্ধ করতেছো কেন? কেমন তো শুরু। আচ্ছা, এরপর দেখো আর কি আছে আজকে রুটিন। লেকচার 1 কে আমরা কমপ্লিট করতেছি। হ্যাঁ, লেকচার 1 কমপ্লিট করে ফেলছি। তোমাদেরকে দি এক্সপেরিমেন্ট শুরু আজকে। দেখো, ব্রিং ইওর অ্যাকচুয়ালি ইয়েস শিট। আচ্ছা, এটা গেল। তাহলে আমার যে কাজগুলো আমি করে দিচ্ছি, মিনি টেস্ট 1 মধ্যে করিয়ে দিয়েছিলাম। এটা পেজ নাম্বার 105 বের করো সবাই দেখো, পেজ নাম্বার ফ্লিপস এর 105।
open at page 105. পাইছো? দেখো এটা হয়েছিল কিনা। আচ্ছা, হলেও অনেকের নীরবতাই বোঝা যাচ্ছে যে অনেকে হয়নি বা আদৌ হয়নি। কাজে এটা আমি 25টা তোমাদেরকে করে দিই, আর 25টা তোমরা নিজেরা হোমওয়ার্ক হিসেবে করে নাও। নাম্বার 1, বাইং ক্লথস। বলতো বাইং ক্লথ যদি সাবজেক্ট হয়, ক্লথস বহুবচন হলে ভার্বটা কি বহুবচন হবে না সিঙ্গুলার হবে? কারণ জিরান যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে তার সাথে নাউনটা প্লুরাল হলেও ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে বাইং ক্লথস আর হবে না ইজ হবে? ক্লিয়ার কিনা? একই বাইং ক্লথস ইজ হবে। আচ্ছা, তারপরে চলে যাও 2 এ, পরের পাতায়। ওকে, তাহলে বলো তো এখানে 2 নম্বর বলছে বিকজ দে হ্যাড স্পেন্ড টু মেনি টাইম। তাহলে টাইমটা আনকাউন্টেবল, তার আগে মেনি হবে না মাছ? তাহলে ডিটারমিনার হবে মাছ, ঠিক আছে তাই কিনা? তাহলে ডিটারমিনার 2 প্রকার, কাউন্টেবল ডিটারমিনার আর আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে এখানে আনকাউন্টেবল এর সাথে আনকাউন্টেবল ডিটারমিনার মাছ হবে, ক্লিয়ার হবে। নাম্বার 3, এটা আরেকবার বলুন। হ্যাঁ এটা বলতো বিকজ দে হ্যাড স্পেন্ড টু মেনি টাইম না টু মাচ টাইম? আচ্ছা, দিস টেলিভিশনস আর অল টু এক্সপেন্সিভ ফর উই। বলতো ফরের পরে অবজেক্টিভ কেস হবে, ফর উই না ফর আস? এমনি পড়তে গেলে এগুলো খুব ইজিয়ার প্রবলেম। বাট হোয়াট প্রবলেম ডাজ অকার ইন ইউর মাইন্ড? You usually feel reluctant to read out the total sentence. এটাই তোমাদের সমস্যা হয়। Problem is easier, but sentence reading is difficult on your part, and you feel like not studying it at all. Well, this আচ্ছা এটা গেল। After she had bought himself, বলতো এ পাশে she আছে, ও পাশে himself আছে, তাহলে himself হবে না herself হবে? ক্লিয়ার তো সবাই? আবার তোমরা কেউ কেউ ভাবতে পারো যে আমি এ পাশে ওই ও পাশে হিমসেলফ রাখবো আর এ পাশে শির কাছে হি করে দেবো, তা কি সম্ভব? আন্ডারলাইন নাই, তাহলে ওখানে হাত রাখা যাবে না। তারপর দেখো, দ্য নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উই হ্যাভ টু ডিসাইড ইজ হোয়েন ডু উই হ্যাভ টু সাবমিট দ্য প্রপোজাল। বলতো হোয়েন যদি বাক্যের শুরুতে থাকতো তাহলে প্রশ্নবোধক হতো, হোয়েন ডু হতো। তাহলে হোয়েন যখন মাঝখানে আছে তাহলে ডুটা হবে না বাদ যাবে? অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, এটা বলা হয় এমবেডেড বা ইনডিরেক্ট কোয়েশ্চেন। ক্লিয়ার সবাই? আবার বলি, বলতো হোয়েন হাউ যদি বাক্যের শুরুতে থাকে সেটা প্রশ্নবোধক হয়। বলতো হোয়েন ডু ইউ গেট আপ। আচ্ছা, আবার বলো হোয়েন ডু ইউ গেট আপ, কখন তুমি ঘুম থেকে ওঠো? হোয়েনটা বাক্যের শুরুতে ছিল বলে হোয়েন ডু ইউ গেট আপ প্রশ্নবোধক হলো না? কিন্তু আই নো হোয়েন ডু ইউ গেট আপ না আই নো হোয়েন ইউ গেট আপ, এখানে ডুটা বাদ যাবে, এটাও ঠিক তাই। ক্লিয়ার? এবার 3 নম্বর 6 নম্বর দেখো, জর্জ হ্যাজ নট কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট ইয়েট and Maria has not neither না has not either। একটা নেগেটিভ এগ্রিমেন্টের ইয়েটা জানো, সবাইকে করিয়ে দিই। আচ্ছা, জন ডিসাইডেড টু বাই ইন দ্য মর্নিং এ নিউ কার। আচ্ছা, এইটা খালি একটু দেখাই দিই। আচ্ছা, কোথায় একদিন দেখাই দিছিলাম কিনা? আচ্ছা, তোমাদেরকে বলছিলাম না যে একটা বাক্যের 4টা অংশ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার, কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। এবং যখন ভয়েস করেছিলাম তখন আমি তোমাদেরকে বলছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর হচ্ছে এক্সটেনশন। তাহলে বলতো এই মানে অবজেক্ট গঠিত হয় নাউন বা প্রোনাউন দিয়ে, তেমনি কমপ্লিমেন্ট অবজেক্টকে এখানে ক্লিপসেরা বলেছে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট আর মডিফায়ার দুটোকে এক জিনিস? কমপ্লিমেন্ট গঠিত হয় কি নিয়ে? নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ নিয়ে। আবার বলো, নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ নিয়ে। আর মডিফায়ার গঠিত হয় এমপিটি নিয়ে, ম্যান অফ প্লেস টাইম। তাহলে বলো তো আগে মডিফায়ার না আগে কমপ্লিমেন্ট তারপর মডিফায়ার? কিন্তু যদি কমপ্লিমেন্টটা পরে দেয় মডিফায়ার আগে দেয় তাহলে বাক্যের সিকোয়েন্সটা ভুল, বোঝেন এই ব্যাপারটা? তাহলে বলো তো জর্জ ডিসাইডেড টু বাই ইন দ্য মর্নিং এ নিউ কার না এ নিউ কার ইন দ্য মর্নিং? তাহলে আগে হবে এ নিউ কার, তারপরে হবে ইন দ্য মর্নিং, তাহলে ভুল আছে সেখানে, বোঝেন এই ব্যাপারটা? ক্লিয়ার না সবাই? ক্লিয়ার তো? আর কমপ্লিমেন্ট পাওয়া যায় আর বলতো মডিফায়ার তো পাওয়া যায় এমপিটি, মানে কিভাবে কোথায় কখন, ম্যানার প্লেস টাইম। কিন্তু কমপ্লিমেন্ট পাওয়া যায় হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে, হোয়াট বা হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নাউন প্রোনাউন, মানে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ক্লিয়ার না? আচ্ছা,
তাহলে আগে কি কিনছিল আর কখন কিনছিল? এক নিউ কার কিনেছিল, ইন দ্য মর্নিং কিনেছিল, তাই না? তাহলে ওই বি নাম্বার সিকোয়েন্সের উলট পালট আছে। সবাই ক্লিয়ার? এবার দেখো, সাম অফ দ্য প্ল্যান্টস ইন দ্য স্টোর রিকোয়ার ভেরি লিটল কেয়ার বাট দিস ওয়ান নিডস মাচ মোর সানলাইট দেন দ্য আদার্স ওয়ান্স। বলতো দুইটাই প্লুরাল হবে না আদার ওয়ান্স হবে? অথবা ওয়ান্স বাদ দিলে আদার্স ঠিক আছে, দেখেন, কিন্তু দুইটা প্লুরাল পাশাপাশি বসবে না। যখন ওয়ান্স থাকবে, বলতো ওয়ান্সটা কোন পার্সন স্পিচ এখানে? আদার ওয়ান্স।